আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয় একদম প্র্যাকটিক্যালি শিখব। তো ডেবিট ক্রেডিট নির্ণয় প্র্যাকটিক্যালি কিভাবে শিখব বা কোন লেনদেনগুলো যে ডেবিট এবং ক্রেডিট কিভাবে করতে হবে সেগুলো বিস্তারিত শিখব। আগে ক্লাসে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বা পদ্ধতি আমরা আলোচনা করেছি। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এইটি তোমাদের পাঠ্য বইয়ের কিন্তু পেজ নাম্বার ৩১ এ আলোচনা করা হয়েছে। হ্যাঁ? এই যে লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। এই জায়গায় আমরা এই যে উদাহরণগুলো রয়েছে ১ থেকে শুরু করে ১২ পর্যন্ত ১২ টি উদাহরণ রয়েছে। এই ১২ টি উদাহরণে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং কেন ডেবিট, কেন ক্রেডিট হলো সে বিষয়গুলো আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় যেটাকে বলা হয়। তো ১ নম্বর উদাহরণটা কি বলা আছে? জনাব হাসান ৳৫০,০০০ মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। তাইলে কি স্বরূপ? মূলধন স্বরূপ। তাই এবং নগদ টাকা নিয়ে আসলো। তাহলে আ তুমি নিজেকে সবসময় ব্যবসা প্রতিষ্ঠান মনে করবা এবং মালিক সবসময় আলাদা একজন ব্যক্তি। তাহলে দেখো যে এইখানে তুমি নগদ ৳৫০,০০০ পেলে এবং জনাব হাসান সে হলো মালিক এবং মালিক সে মূলধন স্বরূপ তোমাকে ৳৫০,০০০ দিল। তাইলে মূলধন স্বরূপ যেটা দিল এটা হলো মালিকানা সত্ত্ব। তার একদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, অপরদিকে তুমি নগদ টাকা পেলে, নগদ একটা সম্পদ তোমার অন্যদিকে একটি সম্পদ বৃদ্ধি পাইল। তাইলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এই হিসাবে কি হবে? এই লেনদেনটা ডেবিট এবং ক্রেডিট কি হবে? নগদান হিসাব আর মূলধন হিসাব। নগদান হিসাব হলো সম্পদ, এখানে সম্পদ বৃদ্ধি পেল এইজন্য নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব হলো মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল তাই মূলধন হিসাব ক্রেডিট। কারণ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ওকে? তাহলে ১ নম্বর উদাহরণটা গেল। এরপরে ২ নম্বর উদাহরণটা বলেছে, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো ৳৫,০০০। তাইলে আসবাবপত্র এটা একটা সম্পদ আর টাকা দিয়ে ক্রয় করেছো। তার মানে টাকা নগদ এটা একটা সম্পদ। তো ২ টা সম্পদ। একদিকে দেখো আসবাবপত্র ক্রয় করার কারণে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তাইলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আরেকদিকে নগদ টাকায় ক্রয় করার কারণে নগদ হ্রাস পেয়েছে। তো নগদও একটা সম্পদ। তাহলে ন সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে এখন বলো তো এখানে ২ টা হিসাব তৈরি হয়েছে। কি ২ টা হিসাব? একটা হলো আসবাবপত্র হিসাব, আরেকটি হলো নগদান হিসাব। কোন হিসাবটা বৃদ্ধি পেয়েছে, কোনটা হ্রাস পাইছে বলো তো? এখানে আসবাবপত্র হিসাব এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে। আর নগদান হিসাব এখানে নগদ টাকা হ্রাস পেয়েছে। তাইলে নগদান হিসাব ক্রেডিট হবে। কেন? নগদান হিসাব একটি সম্পদ। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। ওকে। এরপরে দেখো ৩ নাম্বার উদাহরণটা বলা হচ্ছে কর্মচারীদের বেতন প্রদান, বেতন। ঠিক আছে? কি প্রদান? বেতন প্রদান ৳৬,০০০। তাইলে এখানে টাকা। এইখানেও দেখো নগদ টাকা হ্রাস পেয়েছে। তাইলে নগদান হিসাব হ্রাস পেলে কি হয়? নগদান হিসাব যখন হ্রাস পায় তখন এটি তো সম্পদ, নগদান হিসাব তো সম্পদ। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। তাইলে নগদ টাকা ক্রেডিট হলো। আর বেতন হলো ব্যয় এখানে বৃদ্ধি পাইছে। তুমি বেতন পরিশোধ করেছো, বৃদ্ধি পেয়েছে ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাইলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে? এরপরে ৪ নাম্বার উদাহরণটা দেখো, পণ্য ক্রয় ৳২০,০০০। তাইলে ৳২০,০০০ এখানে নগদ টাকা হ্রাস পেয়েছে। তাইলে নগদান হিসাব ক্রেডিট আমি পেয়ে গেছি ১ম টা। এখন পণ্য ক্রয় করেছো, পণ্য ক্রয়ের কারণে ব্যয় হয়ে গেছে। তাইলে ব্যয় হলে ব্যয় হিসাবটাকে ডেবিট করতে হয়। তো কিভাবে ব্যয় হয়েছে? পণ্য ক্রয় করেছো। তাইলে পণ্যের নামে হিসাব হবে না। তাইলে এই সময় ক্রয় হিসাবই লিখতে হবে। তাইলে ক্রয় হিসাব ডেবিট ৳২০,০০০ আর নগদ টাকা কমে গেছে ৳২০,০০০, তাইলে নগদান হিসাব ক্রেডিট। ওকে? এরপরে দেখো ৫ নাম্বার লেনদেনটা বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো ৳২৫,০০০। তাইলে ব্যাংকে জমা দিছো। তাইলে বলো তো ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? ব্যাংকে তুমি টাকা জমা দিলা। তাইলে ব্যাংকে টাকা বাড়ছে। তাইলে ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে। তাই না? ব্যাংক হিসাব কি বলো তো? ব্যাংক হিসাব সম্পদ। তো কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা আয়, কোনটা ব্যয়। এগুলো নিয়ে কিন্তু আমি চার্ট সহ গত ক্লাসে আলোচনা করেছি। যারা গত ক্লাসটাকে মিস করেছো তারা অবশ্যই দেখে নিবা, হ্যাঁ?
তাহলে দেখো, ব্যাংকে জমা দিয়েছো, ব্যাংক হিসাবে একটি সম্পদ, ব্যাংক হিসাবে বৃদ্ধি পেয়েছে, এবং এই টাকাটা নগদে জমা দিয়ে দিয়েছো, অপরদিকে নগদ টাকা তোমার হ্রাস পেয়েছে। তাহলে নগদ এটাও একটা সম্পদ। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাইছে আর একটি সম্পদ হ্রাস পাইছে। কোন সম্পদ বৃদ্ধি পাইছে? ব্যাংক হিসাব। আর হ্রাস পাইছে কোনটি? নগদান হিসাব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। গুড। ওকে। এরপরে ৬ নাম্বারটা দেখি। পণ্য বিক্রয় করা হলো ১৮,০০০ টাকা। বলো তো, বিক্রয় করলে টাকা আসে না চলে যায়? টাকা আসে। টাকা আসে। বিক্রয় করলে টাকা আসে। তাইলে নগদ টাকা আসছে। তাইলে নগদান হিসাব বৃদ্ধি পাইছে। তাইলে নগদান হিসাব বৃদ্ধি পাইলে কি হবে? ডেবিট হবে। আর কি জন্য বৃদ্ধি পাইলো? বিক্রয় করে, পণ্য বিক্রয় করে, তাই না? পণ্যের নামে হিসাব হবে না। তাইলে বিক্রয় একটা আয়। আয়, এখানে বিক্রয় করার কারণে আমার আয়ও অর্জিত হয়েছে। আয় বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাইলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট হবে। বিক্রয় হিসাব ক্রেডিট হবে। নগদান এখানে সম্পদ বৃদ্ধি পাইলো, আর বিক্রয় এখানে আয় বৃদ্ধি পাইলো। হ্যাঁ? এরপরে ৭ নাম্বার উদাহরণটা দেখো, কি বলা আছে? বলা আছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। তো কাউকে যদি চেক প্রদান করো, তাহলে তোমার ব্যাংক হিসাব কমে যায়। কি কমে যায়? ব্যাংক হিসাব কমে যায়। তাইলে চেক প্রদান করলে ব্যাংক হিসাব কমে যাবে। তাইলে চেকের নামে হিসাব হবে না। পণ্য, চেক এগুলোর নামে হিসাব হয় না। পণ্য, চেক এবং কারবারি বাট্টা, এই ৩ টা জিনিসের নামে হিসাব হবে না। তাইলে চেক লেখা থাকলে সেখানে ব্যাংক হিসাব লিখতে হয়। আর পণ্য লেখা থাকলে সেখানে ক্রয় বা বিক্রয় হিসাব লেখা হয়। যদি পণ্য ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব, পণ্য বিক্রয় করা হলে বিক্রয় হিসাব লিখতে হয়। ঠিক আছে? কারবারি বাট্টা সরাসরি বাদ দিয়ে লিখতে হয়। কারবারি বাট্টার নামে কোনো হিসাবই হয় না। হ্যাঁ? তাহলে দেখো, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। কাউকে চেক দিলে তোমার ব্যাংকে টাকা বাড়বে না কমবে? বলো তো? তো কাউকে যদি চেক দাও, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নেবে। তাহলে তোমার ব্যাংকে টাকা, জমানো টাকা কমে যাবে। হ্যাঁ? তাইলে ব্যাংক হিসাব কমে যাবে। ব্যাংক হিসাব কি? সম্পদ। সম্পদ কমে গেল। সম্পদ হ্রাস পাইল। তাইলে সম্পদ হ্রাস পাইলে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে? তাইলে আর কেন কমে গেল? বিজ্ঞাপন দিয়েছো। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন একটি ব্যয়। হ্যাঁ? ব্যয় বৃদ্ধি পাইছে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাইলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। গুড। এরপরে ৮ তারিখে দেখো, কমিশন পাওয়া গেল ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা তুমি নগদে পেয়েছো। তাহলে নগদে পাইলে নগদান হিসাব একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। আর কেন পাওয়া গেল? কমিশনের মাধ্যমে পাওয়া গেল। তাইলে কমিশন এটা একটা আয়। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাইলে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট লিখবো। প্রাপ্ত কমিশন। যখন কমিশনটা পাওয়া যাবে তখন প্রাপ্ত লিখবো, আর যখন কমিশন প্রদান করা হবে তখন প্রদত্ত কমিশন লিখবো। বুঝতে পেরেছো? প্রদত্ত কমিশন ব্যয়, প্রাপ্ত কমিশন আয়। হ্যাঁ? এখানে আয় বৃদ্ধি পেয়েছে, তাই প্রাপ্ত কমিশন ক্রেডিট হয়েছে। আর নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট হয়েছে। এরপরে ৯ তারিখে কি বলা আছে? ৯ নাম্বার, সরি ৯ তারিখ না, এখানে তারিখ, এখানে সিরিয়াল উল্লেখ করছে। ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল। দেখো, ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল ১,২০০ টাকা। তোমাদের আপাতত দৃষ্টিতে এইখানে মনে হতে পারে যে আমি ১২০০ টাকা নগদে পেয়েছি। কিন্তু না, ব্যাংক যখন তোমাকে ইন্টারেস্ট দেয় বা চার্জ কাটে, এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে নেয়। অর্থাৎ ব্যাংক যদি তোমার কাছ থেকে চার্জ কাটে, তোমার অ্যাকাউন্ট থেকেই কেটে নেবে, এবং ব্যাংক যদি তোমাকে ইন্টারেস্ট দেয় বা সুদ দেয়, তাহলে তোমার অ্যাকাউন্টেই দিয়ে দিবে। তার মানে তুমি নগদ পাচ্ছ না। তার মানে সুদ যদি দেয় তাহলে তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স বৃদ্ধি পাবে। তাইলে ব্যাংক হিসাব ডেবিট হবে। আর যদি চার্জ কেটে নেয় তাইলে তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স হ্রাস পাবে। তাইলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব তো সম্পদ, তাই না? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাইলে এখানে ১২০০ টাকা সুদ পাইছো, তাইলে তোমার ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর কেন পাইছো? সুদ পেয়েছো। তাহলে ব্যাংক সুদ লিখবো। এটা প্রাপ্ত সুদ না লিখে ব্যাংক সুদ লিখবো। যেহেতু ব্যাংক থেকে পেয়েছি, আমরা স্পষ্ট করে উল্লেখ করার জন্য ব্যাংক সুদ লিখবো। ওকে? এরপরে দেখো ১০ নাম্বার লেনদেনটা কি বলা আছে? ধারে পণ্য বিক্রয় করা হলো ১৫,০০০ টাকা। খেয়াল করে দেখো, ধারে বিক্রয় করেছো ১৫,০০০ টাকা। তাইলে বিক্রয় একটা আয়। আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাইলে বিক্রয় হিসাব ক্রেডিট। বাট এই টাকাটা নগদে পাওয়ার কথা ছিল, সেটা পাই নাই। সেটা তো বাকিতে বিক্রি করেছি। তো বাকিতে বিক্রি করছি মানে কি? ওর কাছ থেকে টাকা পাবো, কারো কাছ থেকে টাকা পাবো, সেটা মনে হলে কি হয়? সে হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। আর প্রাপ্য হিসাব সবসময় কি হয়? সম্পদ হয়। এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এইজন্য প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে? এরপরে ১১ তারিখ, ১১ নাম্বারটা কি বলা আছে? দেখো, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো। তাইলে চেক প্রদান করলে ব্যাংকে টাকা কমে যায়। এই যে বিজ্ঞাপনের মতো ৭ নাম্বারটা যেরকম, ভাড়াও একটা ব্যয়, বিজ্ঞাপনও একটা ব্যয়। তো এখানে ভাড়া বাবদ চেক প্রদান করেছো। তাহলে চেক প্রদান করলে
ব্যাংকে টাকা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর ভাড়া যেহেতু একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে 12 তারিখ বলা আছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাইলে যখন ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করবা, তখন ব্যাংক থেকে উত্তোলন করলে তখন এই উত্তোলন শব্দটা লেখা যাবে না। হ্যাঁ? তখন এই উত্তোলন শব্দটা লেখা যাবে না। তখন নগদ লিখতে হবে। কারণ ব্যাংকের প্রয়োজনে নিয়ে আসছো, এই টাকাটা ব্যাংকে দিবা। তার মানে ব্যাংকে এর ব্যবসার প্রয়োজনে নিয়ে আসছো। এই টাকাটা ব্যাংক থেকে উঠায় নিয়ে এসে ব্যবসায় রাখবা। তার মানে ব্যবসায়ী হিসেবে তুমি নগদান বৃদ্ধি পাইলো। আবার তোমার ব্যাংক হিসাব হ্রাস পাইলো। ঠিক আছে? তাহলে এইখানে নগদান হিসাব এটা একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ব্যাংক হিসাব এটা একটা সম্পদ হ্রাস পেয়েছে, এটা ক্রেডিট হয়েছে। ঠিক আছে? তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর নগদান হিসাব ডেবিট হবে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তুমি সবসময় ডেবিট আগে লিখবে এবং ক্রেডিট পরে লিখবে। ক্রেডিট আগে ডেবিট পরে এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ? তাইলে তুমি সবসময় নগদ ডেবিট আগে লিখবে, ক্রেডিট পরে লিখবে। যে হিসাবই হোক না কেন ডেবিট হিসাবটা আগে, ক্রেডিট হিসাব পরে। ঠিক আছে? তো এইগুলো দেখো, উপযুক্ত লেনদেন সময় ডেবিট ক্রেডিট পক্ষ কারণ সহ চিহ্নিত করব। ঠিক আছে? কারণ সহ চিহ্নিতকরণ। এটা কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং কারণ সহ তো চিহ্নিত করব। তো আমরা এতক্ষণ বড় বিস্তারিত যে আলোচনা করলাম এগুলোই কারণ, এগুলোই লিখতে হবে। তো এগুলো যখন আমরা লিখবো তখন কিভাবে লিখবো এখন দেখি একটু। আমরা এটা একটু রিমুভ করে দেই। এগুলো তো আমরা বিশ্লেষণ করে এটা এদের নারী নক্ষত্র আমরা খুঁজে বের করলাম। এখন আমরা এগুলোকে প্রশ্নে সমাধানে এপ্লাই করব কিভাবে সেটা একটু দেখে নিই। হ্যাঁ? তাইলে দেখো যে ১ নাম্বারটা বলা আছে কি, জনাব হাসান নগদ ৫০,০০০ টাকা মূলধন স্বরূপ ব্যবসায় এনে ব্যবসা শুরু করলেন। তাহলে মূলধন স্বরূপ যাহা আনলো তাহা হলো মালিকানা সত্ত্ব, এবং যেহেতু ব্যবসায় দিল তাহলে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইলো, নগদ একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে এইজন্য ডেবিট, আর মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে এইজন্য ক্রেডিট। ঠিক আছে? তাহলে এটা লিখবো। এটা কি লিখবো? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকার ঘরে ৫০,০০০ টাকা লিখে দেব। আর এইখানে ব্যাখ্যাটা এই যে এতক্ষণ যা বললাম সেই ব্যাখ্যাটাই লিখবা। প্রতিষ্ঠানে নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট, অপরদিকে মালিক প্রতিষ্ঠানে নগদ অর্থ আনয়ন করায় মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধন হিসাব ক্রেডিট। এই ব্যাখ্যাটা আমরা লিখে দিব। এরপরে দেখো ২ নাম্বারটা কি বলেছে? অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। তাইলে আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাইলে আসবাবপত্র হিসাব ডেবিট। অপরদিকে এই টাকাটা কিভাবে পরিশোধ করা হয়েছে? কোনো কিছু উল্লেখ নাই, তার মানে নগদেই পরিশোধ করেছি। কোনো কিছু উল্লেখ নাই মানে নগদে পরিশোধ করা হয়েছে। তাহলে নগদ টাকা কমে গেছে, নগদ একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাইলে নগদান হিসাব ক্রেডিট হবে। তাইলে এখানে কি হবে? আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা লিখবো কিভাবে দেখো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। তাহলে আসবাবপত্র ক্রয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে একদিকে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাই আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই ব্যাখ্যাটা লিখে দিব। ব্যাখ্যাটা তোমার মনের মাধুর্য দিয়ে লিখে দাও। মোট কথাটা একটু বুঝাই দেবা। যেমন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এই জিনিসটা একটু বুঝাই দিবা। ঠিক আছে? তারপরে ব্যাখ্যাটা তোমার মতো করে লিখবা। সমস্যা নেই। টেনশন করো না। হ্যাঁ? আমি আছি তোমাদের সাথে। এত টেনশন কি আছে? হ্যাঁ? এরপরে দেখো ৩ নাম্বারটা বলেছে কর্মচারীদের বেতন প্রদান করা হলো ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা নগদ টাকা কমে গেছে। নগদান হিসাব কমে গেছে। নগদান হিসাব একটা সম্পদ। সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাইলে কর্মচারীদের বেতন দিয়েছো। বেতন একটা ব্যয়। ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাইলে এটা কি হবে? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ৬,০০০ টাকা। তাইলে বেতন প্রদানের ফলে খরচ বৃদ্ধি পায়। বেতন হিসাব ডেবিট, অপরদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় নগদান হিসাব ক্রেডিট। এটা ব্যাখ্যা দিয়ে দিলাম। ৩ নাম্বারটা আমার চলে গেল। এরপরে ৪ নাম্বারটা দেখব। ৪ নাম্বার বলা আছে পণ্য ক্রয় ২০,০০০ টাকার, ওই যে বেতন প্রদানের মতোই জাবেদা হবে। এখানে ওখানে কি করতে হয়? পণ্য ক্রয় করলেও ব্যয় হয়, বেতন প্রদান করলেও ব্যয় হয়। তাইলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে? অর্থাৎ নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা যদি আসে তাহলে নগদান হিসাব ডেবিট। এটা মনে রাখবা, হ্যাঁ? সবসময়। কারণ এই যে টপিকটাই সবচেয়ে বেশি পাবে। তাইলে এখানে পণ্য ক্রয় করছে, ব্যয় হইছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা। তাহলে পণ্য ক্রয় করতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রয় হিসাব ডেবিট, অপরদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় তা ক্রেডিট করা হয়েছে। নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। ৪ নাম্বারটা গেল। ৫ নাম্বারটা বলেছে স্যার ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে টাকা বাড়লো।
আর নগদ টাকা তোমার কমে গেল। তাহলে ব্যাংকে টাকা যখন বাড়ে তখন ব্যাংক হিসাব ডেবিট হয়, নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে এটাই লিখে দেব, ঠিক আছে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 25,000 টাকা। তাহলে ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়ায় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, ফলে আহ, কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে এটা না, ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়ায় ব্যাংক হিসাব ব্র্যাকেটের সম্পদ লিখবো, ব্যাংক হিসাব ব্র্যাকেটের সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। এবং অপরদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় নগদান হিসাব সম্পদ হ্রাস, নগদ অর্থ এখানে সম্পদ ব্র্যাকেটে লিখবো, হ্রাস পাওয়ায় নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। হ্যাঁ, এভাবে লিখে দেবো। ব্যাখ্যাটা একটু সম্পদ না আয় না ব্যয় এগুলো বৃদ্ধি পেল না হ্রাস পেল এই কথাগুলো উল্লেখ করে দেবো, তাইলে ভালো হবে। ঠিক আছে, যেমন 1 নাম্বারটার ব্যাখ্যা খুব সুন্দর করে দিয়েছে, পরের ব্যাখ্যাগুলো একটু ভাট্টা মেরেছে। ওদের লেখাগুলো সবই যে ভালো বিজ্ঞানসম্মত তা নয়। হ্যাঁ, এবার বইটা একটু রেষারেষি করে লিখছে, আমি বলবো, তারপরে আলোচনায় না যাই, সেগুলো বিতর্কিত আলোচনা। যাই হোক, দেখো, পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা। পণ্য বিক্রয় করে তুমি নগদ টাকা পেয়েছো 18,000 টাকা, নাহলে নগদ টাকা পাইলে নগদান হিসাব ডেবিট হয়, তাহলে নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, আর কি বাবদ পাইছো? বিক্রয় বাবদ পাইছো। বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটা কিভাবে লিখবো? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে পণ্য বিক্রয়ের ফলে নগদ অর্থ বৃদ্ধি, নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ায়, নগদ অর্থ ব্র্যাকেটে দিবা সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট, এবং অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট। এই জিনিসটা লিখে দেব ব্যাখ্যায়, এইভাবে লিখবো। হ্যাঁ, তারপরে দেখো কি গেল, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। চেক প্রদান করলে ব্যাংক থেকে টাকা কমে, ব্যাংক হিসাবে একটা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আর যেহেতু বিজ্ঞাপন বাবদ দিয়েছো, তাহলে বিজ্ঞাপন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন বাবদ খরচ বা ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞাপন হিসাব ডেবিট, এবং অপরদিকে ব্যাংক থেকে টাকা পরিশোধ করায় ব্যাংক হিসাব সম্পদ হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। ঠিক আছে, এটা লিখে দেবো। ওকে, 7 নাম্বারটা গেল। 8 নাম্বারটা দেখো কি বলেছে, কমিশন পাওয়া গেল। কমিশন পাইছো নগদে 3,000 টাকা, তাহলে 3,000 টাকা নগদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট, এবং কমিশন পেয়েছো, কমিশন পাওয়াটা আয়, আয় হলে ক্রেডিট হয়, তাহলে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব বা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট লিখতে পারো। তাহলে কমিশন নগদে প্রাপ্ত হয়, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। অপরদিকে কমিশন নামক আয় বৃদ্ধি পাওয়ায় তাই কমিশন আয় হিসাব ক্রেডিট করা হয়েছে। হ্যাঁ, ওকে, 8 নাম্বার গেল। এরপর 9 নাম্বার, ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1,200 টাকা। তাইলে ব্যাংক থেকে যখন সুদ পাও বা ব্যাংক যখন চার্জ কাটে তখন অ্যাকাউন্টের সাথে সামঞ্জস্য করে দেয়। তাইলে ব্যাংকের সুদ পাওয়া গেল, তার মানে ব্যাংক তোমাকে টাকাটা এখানে তোমার ব্যাংক হিসাবে বৃদ্ধি করে দিল। ঠিক আছে, তাহলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব যেহেতু সম্পদ, অপরদিকে এই টাকাটা ব্যাংক থেকে ইন্টারেস্ট পাইলা, প্রফিট পাইলা, লাভ পাইলা, আয় হলো তোমার। তাইলে আয় হলে কি হয়? ক্রেডিট হয়, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। তাহলে এটা কিভাবে লিখবো? এটা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এটা ব্যাখ্যা দেব, ব্যাংক সুদ মঞ্জুর করায় ব্যাংক ব্যালেন্স সম্পদ বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যাংক হিসাব ডেবিট, এবং আহ, সুদ নামক আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংক সুদ হিসাব ক্রেডিট করা হয়েছে। এটা হলো ব্যাখ্যা। ওকে, 9 নাম্বার গেল। 10 নাম্বারে আসো। 10 নাম্বার বলেছে ধারে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। তাহলে বিক্রয় করলে তো টাকা পাওয়ার কথা, কিন্তু টাকাটা পাই নাই, বাকিতে বিক্রি করেছি। তাহলে বাকিতে বিক্রি করলে কি হয়? বাকিতে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয় বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। প্রাপ্য হিসাব একটি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে। আর বিক্রয় করলে আয় হবে, তাহলে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পাওয়ায় প্রাপ্য হিসাবকে ডেবিট, এবং অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। ঠিক আছে, তাইলে এরপরে দেখো 11 নাম্বার, ভাড়া বাবদ চেক প্রদান করেছে, ওই যে বিজ্ঞাপনের মতোই। ঠিক আছে, ভাড়াও একটা ব্যয়, বিজ্ঞাপনও একটা ব্যয়। তাহলে ভাড়া একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, চেক প্রদান করেছো, ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক সম্পদ, তাহলে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে এটা ব্যাখ্যা লিখবো, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা আগে লিখবো, তারপরে ব্যাখ্যা দেবো। ভাড়া পরিশোধের ফলে খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে ভাড়া হিসাব ডেবিট। অপরদিকে ব্যাংক থেকে টাকা চলে যাওয়ায় সম্পদ হ্রাস পেয়েছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ব্যাখ্যাটা এইভাবে লিখে দেব। এরপরে দেখো
12 নাম্বারটা বলেছে ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে যখন উত্তোলন করবে তখন ব্যবসায় নগদ টাকা বাড়বে, ব্যাংকে টাকা কমবে। তাইলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা লিখবো, হ্যাঁ? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যবসায় প্রয়োজনে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করায় নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। অপরদিকে ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক মানে সম্পদ কমে গেছে। ব্যাংকের ব্যালেন্স বা ব্র্যাকেটের সম্পদ হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। এই ব্যাখ্যাটা লিখে দিব। ঠিক আছে? তো এই ছিল ডেবিট ক্রেডিট নির্ণয়ের কারণ সহ ব্যাখ্যা। আশা রাখি তোমরা এই যে উদাহরণে যে ১২ টি লেনদেন ছিল, এই ১২ টি লেনদেনের ডেবিট ক্রেডিট কারণ সহ ব্যাখ্যাগুলো বুঝে গেলে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারো যে, "স্যার এটা আমি বুঝিনি" বা "ভাইয়া যেটাই বলো না কেন যে এটা আমি বুঝিনি, আমাকে একটু বুঝাইয়া দেন।" হ্যাঁ? আমি তোমাদেরকে বুঝাই দেব। অথবা কমেন্টে জানাইতে পারো, আমি কমেন্টেও রিপ্লাই দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু পরবর্তীতে এই যে কাজের যে অঙ্কটা দেওয়া আছে, এটার সমাধান কিন্তু আমি তোমাদের সাথে করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।